কথায় আছে ডাঙায় বাঘ জলে কুমির, এমনই বিপদে এবার দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী। কোথাও শান্তির দেখা নেই। নরেন্দ্র মোদীরা যেদিকেই তাকায় সেদিকেই এখন সাগর শুকায়। তৃষ্ণায় পানি না পেয়ে ছটফট করে দিল্লি। নয়াদিল্লিতে নতুন সুর তুলেও আর লাভ নেই। একে একে মোদী রাজ্যের সব তাল লয় কেটে যাচ্ছে। ধুন হারিয়ে খুন হচ্ছে গদি মিডিয়া। মোদীরা আসমানে গুলিতে ছুড়ে বাহাদুরের ভান করে, তবে সিধা গুলিতে এসে ওপর থেকে পড়ছে তাদেরই মাথায়। কাশ্মীর হামলার ব্যাপারে আগেই ভারতের গোয়েন্দা সংস্থা অবগত ছিল বলে খবর উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। খবরটি প্রকাশে আসতেই ভারতের রাজনৈতিক ও সামরিক মহলে তোলপাড় শুরু হয়। জনগণের মনে প্রশ্ন জাগে, যদি সরকার নিজেই এমন হামলার পেছনে থাকে তবে কতটা নিরাপদ আমরা? ঘটনায় জড়িতরা যারাই হোক, ভারতের হোক পাকিস্তানের হোক, ঘটনাটা নিন্দনীয়। তবে এখানে যে রাজনীতি কানেক্টেড এটা সম্পর্কে আর কোনো বল নেই। ভারতের গণমাধ্যম, সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস, তারা যে রিপোর্ট দিয়েছে, এরপরে এই মোদীর সরকারের যে পাগলা মন্ত্রীরা আছে যে গায়ে কি নাকি মানে ডিভাইস লাগিয়ে পাকিস্তানে ঢুকে যাবো, বাবা আগে তুমি মোদীর সেকশনে ঢুকে যাও। কারণ হিন্দুস্তান টাইমস এর এই প্রতিবেদনটি আপনার বোঝা উচিত যে কতটুকু সততা এবং শক্তি সৎসাহস থাকলে এই প্রতিবেদনটা প্রকাশ করা যায়। আপনার পশম দাঁড়াই যাবে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এখন উত্তপ্ত। কাশ্মীরে হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের দিকে আঙুল তুলেছে নয়াদিল্লি, আর পাকিস্তান সেই দাবি অস্বীকার করে এই হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন দাবি করেছে। একই সঙ্গে ইট মারলে পাটকেল ছুড়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সম্পূর্ণ দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে বলে যাবেন। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে লাইক করে দিন। আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। শান্তির দেখা নেই। নরেন্দ্র মোদীরা যেদিকেই তাকায় সেদিকেই এখন সাগর শুকায়। তৃষ্ণায় পানি না পেয়ে ছটফট করে দিল্লি। নয়াদিল্লিতে নতুন সুর তুলেও আর লাভ নেই। একে একে মোদী রাজ্যের সব তাল লয় কেটে যাচ্ছে। ধুন হারিয়ে খুন হচ্ছে গদি মিডিয়া। মোদীরা আসমানে গুলিতে ছুড়ে বাহাদুরের ভান করে, তবে সিধা গুলিতে এসে ওপর থেকে পড়ছে তাদেরই মাথায়। নয়াদিল্লি খিল্লি করেও আর পাত্তা পাচ্ছে না, কেউ তাদের আর ধরছে না গোনায়। শুদ্ধ হিন্দু রাষ্ট্রের স্বপ্নে বিভোর মোদী অমিত শাহদের শুধু কেটে যাচ্ছে। তারা কোনো মতেই বুঝতে পারছে না আসল নাটকটা আসলে কাদের হাতে, কে খেলছে আসল খেলা। মাস্টার পরিকল্পনার পরই উড়ে গেছে বহুদূর। কল্পনার করাঘাত এখন দুঃস্বপ্ন হয়ে ফিরছে দিল্লিতে। পিয়াসু ভোগা দিল্লির পাপিয়া এখন বড্ড নিরাশ। কোথাও এখন কিচ্ছুটি নেই। হাহাকার কেবল ভর করে তাদের চোখের তারায়। হাসিনা হারানোর বেদনার ঘোর ভরসায় তারা শুনতে চাইছে চৈতি কোকিলের ডাক, কিন্তু ওয়েটিং ফর গঠনাটকের মঞ্চায়নে নিরাশ তারা। গড় তো আর আসে না, দিল্লির মুখও আর হাসে না। উল্টো বেরসিক সময় ভারতকে তার যোগ্য পাওনা জুৎসই করে গুছিয়ে দিচ্ছে। একে একে তল্পিতল্পা সব কেড়ে নিচ্ছে। সাহসের সৎকার করে দিল্লি কিনছে কেবল শঙ্কা আর ভয়। বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক ফিরছে দুঃস্বপ্ন হয়ে। বালাকোট মনে করাচ্ছে তাদের সামনে চরম দুঃসময়। এবার আরো এক পরাজয়ের সাক্ষী হলো ভারত। বাংলাদেশকে কাবু করতে গিয়ে উল্টো নাকানি চুবানি খেয়ে মোদীর দেশের সীমান্ত রক্ষীরা। বিএসএফ বুঝতে পারছে হাড়ে হাড়ে ফুরিয়ে গেছে তাদের রাজত্ব। ঝংকার শূন্য ঝলসা ঘর, শরাব সুরায় আর জমবে না গানের আসর। বাংলাদেশ আর চলছে না কোনো দিল্লি তাবেদারদের জমিদারির প্রথায়। কেউ আর চলবে না দিল্লির ইশারায়। দূর থেকে তাই রিমোট কন্ট্রোল টিপে কোনো লাভ নেই, বরং হাতের আঙুলগুলোতেই বাড়বে ব্যথা। এবার বিএসএফ এর ইসরায়েল স্টাইলের আগ্রাসনকে লাল কার্ড দেখালো দিনাজপুর। ইটের জবাব দিল আস্ত পাথরে, আর তাতে থেতলে গেল বিএসএফ তথা ভারতের দাম্ভিক মুখ। দিনাজপুরের বিরলে ধর্মচূর্ণ সীমান্তে ঘটনা শুরু, সেখানেই হলো দারুণ শেষ। দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ, তবে বিরলবাসী ঘটালো এক বিরল ঘটনা। কথিত পতাকা বৈঠক, বিএসএফ এর মুখ পানে চেয়ে অপেক্ষা করার পুরনো রীতি সব যেন উল্টে দিল এদেশের জনগণ। দুই বাংলাদেশের বদলে তারাও ধরে নিয়ে আসলো দুই ভারতীয়কে। এরপর শুরু হলো কাটাকুটি খেলা, যে খেলায় আসল গোলটা দিল বিজিবি। বিএসএফ সোজা বোল্ট। এরপর যা ঘটার তাই ঘটল। নতজানু বিএসএফ পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতায় দুই বাংলাদেশিকে সসম্মানে ফেরত দিল। গোমরা মুখে ফিরিয়ে নিল দুই ভারতীয়কে। শুক্রবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকার বৈঠক হয়। তাতেই চূড়ান্ত পরাজয় মেনে লেজ ঘোটায় ভারত।
শুক্রবার দুপুর 12টার দিকে ধর্মজৈন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। তারপরেই ফুঁসে ওঠে বিরলের মানুষ, তাদের সাথে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয় কৃষককে ধরে আনা হয়। কাঙ্ক্ষিত মুহূর্তে জমে ওঠে নাটকের ক্লাইম্যাক্স, 2-এর বদলে 2, ফুটবল ম্যাচের সমতা, গ্যালারিতে টান টান উত্তেজনা, অতিরিক্ত সময় গড়িয়ে টাই ব্রেকারে গড়ায় ম্যাচ, আর তাতেই ঘটে যায় বিরল ঘটনা, ভারতকে চূড়ান্ত রূপে হারায় বাংলাদেশ। কালো সমুদ্রের গভীরে যেখানে ঝড়ের গর্জন আকাশকে ছুঁয়ে ফেলে, সেখানে নীরবে দাঁড়িয়ে আছে আন্দামান ও নিকোবরের কালাপানি। ব্রিটিশ আমলের কারাগারের পাথরগুলো যেন এখনো শৃঙ্খলের শব্দ ফিসফিস করে। কিন্তু আজ এই দ্বীপের নীরবতা ভেঙেছে এক নতুন ঝড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রোশের ঝড়। এই আক্রোশের শিকার হয়েছেন ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিআইএ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ডি.এ. সরানা, যিনি একসময় দেশের নিরাপত্তার মেরুদণ্ড ছিলেন। কিন্তু কি এমন অপরাধ করলেন তিনি, যার জন্য মোদীর ক্রোধ তাকে কালাপানির নির্বাসনে ঠেলে দিল? গল্পের শুরু হয় জম্মু কাশ্মীরের পহেলগামে, যেখানে গত 22 এপ্রিল এক ভয়াবহ হামলায় 26 জন পর্যটক নিহত হন। মাত্র 20 মিনিটের মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রচার করা হয় পাকিস্তান এই হামলার পেছনে। মোদী সরকার দ্রুত পাকিস্তানকে দায়ী করে এবং প্রধানমন্ত্রী নিজে প্রতিশোধের হুঙ্কার ছাড়েন। তিনি সেনাবাহিনীকে পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেন যাতে তারা হামলার জবাব দিতে পারে। কিন্তু এই দ্রুত প্রতিক্রিয়ার পেছনে লুকিয়ে ছিল এক গোপন রহস্য, যা ফাঁস হয়ে যায় এক গোপনীয় নথির মাধ্যমে। টেলিগ্রামে ফাঁস হওয়া একটি রয়ের নথিতে দাবি করা হয় পহেলগামের হামলা কোনো বাইরের শত্রুর কাজ নয়, বরং একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। এটি সাজানো হয়েছিল পাকিস্তানের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক সুবিধা হাসিল করতে। নথিতে উল্লেখ ছিল এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সরানা। খবরটি প্রকাশে আসতেই ভারতের রাজনৈতিক ও সামরিক মহলে তোলপাড় শুরু হয়। জনগণের মনে প্রশ্ন জাগে, যদি সরকার নিজেই এমন হামলার পেছনে থাকে তবে কতটা নিরাপদ আমরা? মোদীর ক্রোধ এখানেই তীব্র হয়। সরানার অফিসের হেফাজতে থাকা এই নথি কিভাবে ফাঁস হলো তা এখনো রহস্য। কেউ বলেন এটি ডিআইএর অভ্যন্তরীণ কোন্দলের ফল, অন্যরা মনে করেন এটি মোদী সরকারের বিরুদ্ধে এক বড় ষড়যন্ত্র। কিন্তু মোদী কোনো বিতর্ক সহ্য করেননি। তিনি তৎক্ষণাৎ সরানাকে পদ থেকে সরিয়ে কালাপানির নির্বাসনে পাঠানোর নির্দেশ দেন। এটি কি কেবল একজন কর্মকর্তাকে শাস্তি দেওয়া, নাকি মোদীর ক্ষমতার খেলায় একটি বড় পদক্ষেপ? পহেলগামের ঘটনার পর মোদীর আক্রোশ শুধু সরানার উপরই সীমাবদ্ধ থাকেনি। দুনিয়া নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয় কাশ্মীর সীমান্তে নিয়োজিত আরেক শীর্ষ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এম.ভি.এস. কুমার পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক হামলার বিরোধিতা করেছিলেন। তিনি পহেলগামের ঘটনাকে ফলস ফ্ল্যাগ বলে অভিহিত করেন এবং মোদী সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্যে মত দেন। ফলাফল, তাকে নর্দার্ন কমান্ডের কমান্ডার পদ থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়। এই ঘটনা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। এক্সে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে জেনারেল কুমারের অপসারণ মোদী সরকারের ব্যর্থতা ঢাকতে একটি প্রচেষ্টা। সেনাবাহিনীর মধ্যে গুঞ্জন, এই ধরনের পদক্ষেপ কেবল অভ্যন্তরীণ বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে না, সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভ বাড়াচ্ছে। পহেলগামের ঘটনার পর মুসলিম ও কাশ্মীরি ছাত্রদের উপর হামলা এবং সাম্প্রদায়িক উত্তেজনা জনমনে অসন্তোষ আরও তীব্র করেছে। কালাপানি, যেখানে একসময় বিপ্লবীদের বন্দী করা হতো, আজও শাস্তির প্রতীক। এখানকার বিচ্ছিন্নতা, সীমিত চিকিৎসা আর কঠোর পরিবেশ যেন মানুষকে ভেঙে দেওয়ার জন্য তৈরি। সরানার নির্বাসনকে অনেকে দেখছেন মোদীর ক্ষমতার এক নিষ্ঠুর প্রদর্শন হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একজন কর্মকর্তাকে দায়ী করার চেষ্টা নয়, বরং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার একটি বার্তা। পহেলগামের ঘটনার পর মোদী একের পর এক নিরাপত্তা বৈঠক করছেন, সেনাবাহিনীকে প্রতিশোধের নির্দেশ দিচ্ছেন। কিন্তু এই আক্রোশ কি সত্যিই জাতীয় নিরাপত্তার জন্য, নাকি ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল? সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ধীরে ধীরে বাড়ছে। জেনারেল কুমারের গৃহবন্দী হওয়া এবং সরানার নির্বাসন অনেক সেনা কর্মকর্তার মনে প্রশ্ন তুলেছে। তারা কি কেবল রাজনৈতিক খেলার পুতুল হয়ে উঠছেন? এক্সে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে পহেলগামের ঘটনা মোদীর ভণ্ড রাজনীতি বাঁচানোর একটি প্রয়াস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদীর এই কঠোর পদক্ষেপ সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিদ্রোহের বীজ বপন করতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে মোদী যে চাপ সৃষ্টি করছেন তা সেনাবাহিনীর মধ্যে বিভক্তি তৈরি করছে। প্রশ্ন উঠছে, মোদী কি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হবেন যার পতন ঘটবে জনগণ ও সেনাবাহিনীর সম্মিলিত আন্দোলনে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এখন উত্তপ্ত। কাশ্মীরে হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের দিকে আঙুল তুলেছে নয়াদিল্লি, আর পাকিস্তান সেই দাবি অস্বীকার করে এই হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন দাবি করেছে। একই সঙ্গে ইট মারলে পাটকেল ছুড়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ শরীফ। অপরদিকে পাকিস্তানে হামলা চালাতে মরিয়া ভারত, কিন্তু কিছুই করতে পারছে না, শুধুমাত্র কথার লড়াই চালিয়ে যাচ্ছে তারা। বিশ্বের কোনো দেশই চায় না পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ যুদ্ধে জড়াক। ইউরোপ থেকে আমেরিকা কেউই বড় সংঘাত দেখতে চায় না। এদিকে সিন্ধু পানি চুক্তি বন্ধে হুঁশিয়ারি দিয়েছে ভারত, আর পানি
বন্ধ করে ভারত যদি কোনো বাধ দেয় তাহলে পাকিস্তান বলছে সেগুলোর আর অস্তিত্বই থাকবে না। এমনই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সিন্ধু নদীতে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসন হিসেবে দেখা হবে। পাল্টাপাল্টে পদক্ষেপের জেরে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তেও উত্তেজনা ক্রমশ বাড়ছে। শনিবার রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তের ভেতরে ঢুকে পড়া বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহু এখনো পাকিস্তানের কাছেই আটক রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায় আটক হওয়া পাকিস্তানি রেঞ্জার্সের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন বলে জানানো হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পেরিয়ে যাওয়া বিএসএফ জওয়ানদের ফেরত পাঠানোর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান এখনো পর্যন্ত পূর্ণম কুমার সাহুকে ফেরত দেয়নি। এই অবস্থায় ভারতে আটক পাকিস্তানি রেঞ্জার্সকে নিয়ে কি পদক্ষেপ নেবে তা এখনো স্পষ্ট নয়। ঘটনায় জড়িতরা যারাই হোক, ভারতের হোক পাকিস্তানের হোক, ঘটনাটা নিন্দনীয়। তবে এখানে যে রাজনীতি কানেক্টেড এটা সম্পর্কে আর কোনো ভুল নেই। ভারতের গণমাধ্যম, সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস, তারা যে রিপোর্ট দিয়েছে এরপরে এই মোদীর সরকারের যে পাগলা মন্ত্রীরা আছে যে গায়ে কি নাকি মানে ডিভাইস লাগিয়ে পাকিস্তানে ঢুকে যাবো, বাবা আগে তুমি মোদীর সেকশনে ঢুকে যাও। কারণ হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটি আপনার বোঝা উচিত যে কতটুকু সততা এবং শক্তি সৎসাহস থাকলে এই প্রতিবেদনটা প্রকাশ করা যায়। আপনার পছন্দ দাঁড়াই যাবে পুরা ঘটনাটাই আমাদের বীরদের যেমন শেষ করার জন্য নেতানিয়াহু একটা চান্স দিছিল যে বীররাই ভুলটা করবে, তারপর পুরো গাজা তারা দখল করে নিবে এবং আজকের দিনে সফল। তার মানে মোদী সরকারের প্ল্যানটা এমন ছিল, কিন্তু সবকিছু উলটপালট হয়ে গেছে। ঘটনার প্রেক্ষাপট দেখেন। আপনার কাশ্মীর ইস্যুতে হিন্দুস্তান টাইমস তারা একটা রিপোর্ট প্রকাশ করছে। তারা বলছে গত 3 মে ভারতীয় গণমাধ্যমটির একটা গতকালকে তারা রিপোর্টটা করছে যে কাশ্মীরে যে হামলা হতে পারে সে বিষয়ে আগে গোয়েন্দা বার্তা মিলেছিল সরকারের। এমনকি ভারতের গোয়েন্দা ব্যুরো আইবি এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্ক বার্তা দিয়েছিল। মানে সেখানে যারা জব টপ করে সেনাবাহিনীর অফিসার সহ আরো যারা আছেন তাদের কাছে এই তথ্যটা দিয়েছিল। শুধু তাই নয়, গত 19 এপ্রিল ঘটনা ঘটল কবে? 22 এপ্রিল কাশ্মীরের শ্রীনগরে 19 এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কর্মসূচি ছিল, নির্ধারিত সফরসূচি ছিল, আগে থেকে প্ল্যান করে, কিন্তু হঠাৎ করে এই সফরের কাছাকাছি সময়ে হামলা হতে পারে এই তথ্য ছিল। আর সেই কারণে পুলিশ এবং ভারতীয় সেনাকে সতর্কবার্তা পাঠানোর পর সরকার আবহাওয়ার কারণ দেখিয়ে 4 দিন আগে মোদীর সফরটি বাতিল করে দিয়েছিল, মানে 16 এপ্রিল। আপনি বুঝতে পারছেন ঘটনা কি হয়েছে? যে মোদীর এই সফরটা বাতিল করে দিল সরকার। কেন? আবহাওয়া ভালো না। কিন্তু ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গোয়েন্দা তথ্য ছিল যে এখানে একটা হামলা হবে, সো প্রধানমন্ত্রীর জীবন রিস্কে নিতে চায় না, সেই কারণে এই সফরটা বাতিল করেছে, কিন্তু প্রকৃত কারণ বলা হয় নাই। আপনার এই অবস্থায় 22 এপ্রিল যখন ঘটনা ঘটে তখন জনমনে প্রশ্ন ওঠে সরকার কি প্ল্যান চাচ্ছে? তাহলে কি পাকিস্তানের ফলস ফ্ল্যাগ দাবি সত্য? তাহলে কি ইসরায়েলি স্টাইলে জম্মু কাশ্মীরকে বা আজাদ কাশ্মীরকে নিয়ে এই মোদী সরকারের অন্য কোনো প্ল্যান ছিল? শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব মাত্র 90 কিলোমিটার। শীর্ষ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে গোয়েন্দারা এরকম তথ্য মাঝে মাঝে পাঠায়, তবে এবার গোয়েন্দা তথ্য সঠিক প্রমাণিত হয়েছে। তারা শ্রীনগরের কথা বলেছিলেন কিন্তু হামলা হয়েছে পেহেলগামে। পার্থক্য হিসাবে এতটুকুই আমরা দেখছি। এর মাঝখানে ভারতেরই আরেকজন জনপ্রিয় সাংবাদিক তিনি আরেক বিস্ফোরক তথ্য দিয়ে বসছেন। দর্শক, কাশ্মীরের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে ভারতের সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি বলছেন ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। বাংলাদেশ ইস্যু তারা ছড়ায়, মানে ভারতের যে ময়ূক রঞ্জনের বিরুদ্ধে কলকাতার অনেকে মাঠে নামছে দেখছেন না, পাকিস্তান থাকবে না, এই থাকবে না, মানে জনগণকে উস্কানোর জন্য যে ভিডিও টিডিও বানাইয়া একদম মনে হয় যে ভাই এই যুদ্ধ যদি লাগে। আপনি জানেন আমেরিকা 2019 সালে একটা পরিসংখ্যান করে বলছিল 2025 সালে নাকি একটা যুদ্ধ হবে ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু। কত মানুষ মারা যাবে জানেন? 12.5 কোটি মানুষ মারা যাবে যদি ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হয়। বাংলাদেশের কি 2-4-20-50 লাখ মরবে না? এগুলো হলে মরবে। এত খুশির কিছু নাই। আর যাদের খুব বেশি লড়াই করার ইচ্ছা পাকিস্তানের পক্ষে, পাকিস্তান চলে যেতে পারেন, এদের অনেক সেক্টর আছে। আবার যাদের ভারতের পক্ষে লড়াই করার ইচ্ছা, ভারত চলে যেতে পারেন। ভাই আপনারা দুই দেশে গিয়ে লড়াই টড়াই করেন, আমরা মাঝখান থেকে নিউজ টিউজ দেখি। আপনার তার এই বক্তব্য যে মানে তিনি এখন যখন এই বক্তব্য করছেন, এবার তার নামটা ভাই অর্চনা তিওয়ারি দেখা অনেকাংশে তিনি রক্ষা পেয়েছেন। তিওয়ারির তদন্ত সরকারি বক্তব্যের অসঙ্গতিগুলোকে চোখের সামনে নিয়ে আসছেন। আর এই ঘটনার সত্যতা এবং উদ্দেশ্য নিয়েও নানান প্রশ্ন এখন বিশ্ব জুড়ে আছে। পাকিস্তান বলছিল
বিশ্ব নেতারাও বলছিল যে ভারতকে প্রমাণ করতে হবে এই ঘটনা পাকিস্তান ঘটাইছে। আর এখন যত দিন যাচ্ছে এখন তো মনে হচ্ছে যে কি অবস্থা দেখেন। একজন কাশ্মীরি ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করে বলেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলা নিরলস মিথ্যা প্রচার করে যাচ্ছে। শুধু বিএনপি নিয়েই কথা, বিএনপি তো গালাগালি করি, আরেকটু গালাগালি করার সুযোগ পাইল আর কি। আগে 3 জন মুরব্বী নিয়ে কথা, মুরব্বী নেতা নিয়ে কথা, আগে মাপছে আনি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ। প্রথমে মির্জা ফখরুল ভাই কইছেন ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। আর সরকারকে ইউনূস সাহেবকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে। দেখেছেন সুর নরম হয়েছে, কি হুঙ্কার দিচ্ছিল বিএনপির লোকজন। 3 দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিচ্ছে বিএনপি, আন্দোলনের হুমকি দিছিল বিএনপি। করেন আন্দোলন, ঈদ তো গেছে, করেন আন্দোলন, নাকি সামনের ঈদের পরে করবেন। এই হুঙ্কার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে, দেখেন কি লিখেছে। ভোট কবে পরিষ্কার বলুন, বাংলাদেশ যেন গাজা না হয়। সংস্কারের দোহাই দিতেই ইউনূসকে তোপ বিএনপির সাফ কথা। এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায়। দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে। ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে তো কুরকুরানি কেন বলেন তো? আমরা যদি আমাদের আক্কেল কাজে লাগাই, ইন্ডিয়া জিন্দগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে। ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন। ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন তা ঠিক হবে না, প্রফেসর ইউনূসের সরকার আরো থাকুক, আপনি তখনই কবেন প্রফেসর ইউনূসের পদত্যাগ চাই, প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ুক। বুঝছাও, রাজনীতি কালে খুব জটিল কিছু না। ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল। আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে, জ্বালা ইন্ডিয়ান মাল। মির্জা ভাই ইনকা করে কলে তো হবি না, আপনাকে না গান গাওয়া লাগবি, গান গায়ে গাওয়া লাগবি। একটা গান বানিয়েছি শুনবেন, হ্যাঁ বাড়িতে প্র্যাকটিস করে মাইকের সামনে গাবেন। আমরা কেবল ফাইন হয়েছে মির্জা ভাই, শুনবেন শুনেন। নির্বাচন নির্বাচন চাই নির্বাচন, তা না হলে ইউনূস যাবে নির্বাসন। দিতে হবে নির্বাচন এই ডিসেম্বরে, তা না হলে আন্দোলন রাজপথে ঘরে ঘরে। আর নয় আন্দোলন জাতিদের পরে, এবার হবে ঠিক ডিসেম্বরে নির্বাচন, নির্বাচন। এইবার আসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান পয়েন্ট ফেরি করে সেটাই না দেখি। বিএনপি রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব আর বিএনপি নেতার ছোট ভাই জসিম আসলে এডিটার সাহেব এটা দেখেন না জসিমের ম্যাচ পিট মেলা দিন দেখি না, এটা দেখেন না। আর দেখি যাও ক্যাঙ্কা হিরোইনছি এই জসিম কইল যে 1971-এর জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে। তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান। তো এই পানি পড়া সে কই থেকে আসিছে? ইন্ডিয়া থেকে আসিছে, তাই না? সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন, দেখেন উনি কি বলেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই, অথচ আমরা জানি 3-3বার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইছে। একবার মন্ত্রী পর্যায়ে, একবার প্রধানমন্ত্রী পর্যায়ে, আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে। তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন, সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই। এখন কেন বলেন? কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি, এমনি তো হবে না, খরচাপাতি আছে। আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও। কি সার্ভিস? জাহাপনা। মির্জা ফখরুল কইছে পাকিস্তানকে বাম্বু দিবা, ইন্ডিয়া কইছে, তো উনি বাম্বু দিলেন। আচ্ছা এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে? ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে? নাকি বলবে জিয়ারে তখন করেছে তাই না? এটা কোনোদিন বলিছে? বলে নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে। দেখেন ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। যাই হোক মির্জা ভাই, আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন, এটি সেই সময়ের গল্প শুনবার চাই। মানে কোটি কোটি যুদ্ধ করেছেন, কোটি ট্রেনিং নিছেন, কারা কারা আপনার সহযোদ্ধা ছিল, কবে অস্ত্র জমা দিলেন, কি অস্ত্র ব্যবহার করেছেন। মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলা, আপনি তো মনে লয় যে সখানিক পাকিস্তানি আমি জয় বাংলা করেছেন না গল্প করবেন। হাউস আছে আমার কলে চুপি কই মির্জা ভাই, আপনার উপরে না হেভি স্টাডি করেছি। কেন করেছি জানেন? আপনারা বোঝার জন্য স্টাডি করে পাইছি কি জানেন না, খারাপ কিছু কমু না, আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং। আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন, শিক্ষকতার ক্যারিয়ার। পরে ঠাকুরগাঁও কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন, খুবই জনপ্রিয় টিচার ছিলেন, ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো, মাশাআল্লাহ। আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন। এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগ
এইভাবে আবার ডিজি আসিলেন, এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন চাইরা অডিটর কেন হইলেন, এটা মিলাইতে পারি নাই। তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি, কারো সম্পর্কে জানতে হইলে এইভাবে ডিক করবেন, খুঁড়বেন, তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন। যাই হোক, এবার আরেক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি, আমির খসরু মাহমুদ। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি খুশি ভাই কইছে নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে, কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। উনি ত্যাগ স্বীকার করেছেন, ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসেন। হ্যাঁ, আমি খুশি ভাই, আপনি তো ডিসেন্ট মানুষ, আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই, ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন, তাই না? আচ্ছা আমি খুশি ভাই, এই যে হোটেল সেরিনা আপনার ছিল তো না, এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি, কথা সত্য মানলাম, আপনি মালিকানা ছেড়ে দিচ্ছেন। কয়টা জিনিস বলেন তো, যে জমিটা যার উপরে দাঁড়িয়ে আছে হোটেল সেরিনা, এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি, তাই না? ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন, তাই না? তো কি হয়েছিল আমি বলি খুশি ভাই, কিছু মনে করেন না, আমার কনফিউশন হয়েছে, কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব। আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, আপনি জবাবদিহিতার কথা বলেন, আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন, আসেন কি হয়েছিল দেখি, কোথাও ভুলে নিলে ধরে দেন, তাই না? মানুষের ভুল বোঝা ঠিক না আপনারে, তাই না? 1995 থেকে 2001 সাল আপনি তখন, এটা আওয়ামী লীগের আমল, আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। এই সময় রাজুক থেকে ঢাকার বনানী রোড নাম্বার 17 প্লট নাম্বার 27 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয়, মাশাআল্লাহ। কিন্তু সমস্যাটা হইতেছে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে। কেমনে হবে? এটা বিশাল স্টাডির ব্যাপার, মেলা সময় লাগিছে কলে, এমন কঠিনভাবে এটা খাইছেন আপনি, মাশাআল্লাহ, জটিলভাবে খাইছেন কলে আপনি। এটা আপনার আমার স্যালুট জানানো লাগে, যদি এরকম জমি জমার লোভ টোপ থাকলে হইনি না আমি গেল আপনার ছাত্র হইলাম নি, কি চমৎকার ভাবে যে আপনি খাইছেন এটা। তো জমিটা পাইছেন, রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে। তো 25 সেপ্টেম্বর 1999 সালে 74তম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন। ডেভেলপারটা ঠিক করে ফেলেন, আপনার নাম হচ্ছে গোলাম সারোয়ার, মুশকিলটা হচ্ছে উনি আপনার ভগ্নিপতি। তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না, রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনত আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না, আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়েই। এটা একটা প্রক্রিয়া লঙ্ঘন, কারণ এটা আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না। 19 জানুয়ারি 2000 সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। আপনি চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন? হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ, জিজ্ঞেস করলাম আর কি। মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই, আমি কি আমার ভগ্নিপতির স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারবো না? এটা কয়া দিলেন আর কি, শুনলাম মুরব্বী মানুষ না। আচ্ছা, এইবার 15 নভেম্বর 1999 75তম বোর্ড মিটিং, মানে একটা পরে আর কি, এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সারোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং 5টা ফ্লোর দেবেন, মানে 6টা আর কি। ভালো কথা, এই 5টা ফ্লোরের কথা মনে রাখেন, বেসমেন্ট সারা 5টা। হ্যাঁ, এরপর 13 ফেব্রুয়ারি 2000 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সিও ওয়ালিউল মারুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি, এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয়, যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি। আপনি আগে বোর্ডের মিটিংয়ে ডিসিশন নিয়েছিলেন 5টা দিবেন ফ্লোর, এইখানে আপনি লিখলেন 4টা ফ্লোর দিবেন, এটা কমে গেল আর কি। এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি। এখানে পেনাল কোড 467, 468 এবং 471 ধারা লঙ্ঘন হয়েছে, হ্যাঁ, আইনের ভাষায় কইলাম আর কি। তো 74 এবং 75তম বোর্ড মিটিংয়ে গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয়, কিন্তু সিইও যে সিগনেচারটা করলো না যে 4টা মিটিংয়ে, ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইলো। সারেনাকে তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন, বুঝছাও? তো এই সিইও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করলো। সে কি পারে? হ্যাঁ, পারে না, তাই না? যাই হোক, স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাই না? হ্যাঁ, বোর্ডকে পাশ কাটায় যায় আপনি সারিনাকে দায়িত্ব দিলেন, এটা আপনি পারেন না। এরপর 23 মে 2000 সালে গোলাম সারোয়ার মানে আপনার ভগ্নিপতিরে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, যাতে জমি বন্ধক দেওয়া, আর্থিক ক্ষমতা দেওয়া হয়, কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই। এই চুক্তিতে বোর্ড অনুমোদনের উল্লেখ নাই। 10 জুলাই 2000 সালে আপনি এবং বাবি আপনার স্ত্রী সারিনার 50% শেয়ারের মালিক হয়ে যান, কিনে নেন আর কি। কি টাকা দিচ্ছেন কে জানে। হ্যাঁ, ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন, এখন নিলেন শেয়ার। 2010 পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার। এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন। এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র, ইংরেজিত কয় ক্রিমিনাল কনস্পিরেসি, ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে। হ্যাঁ, 20 নভেম্বর 2004 সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সারোয়ারের নামে। অদ্ভুত ব্যাপার। তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই, দামে ব্যাপক গরমিল দেখানো হয়, এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয়। দলিলে প্রকৃত দাম না দেখানো পেনাল কোডের 420 সিটিং এই ধারার আওতায় পড়ে।
এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ, জিলাপি টিলাপি খাওয়া হয়, বিলার টিলার দেওয়া হয়। ভবনের অনুমোদন ছিল কত? 15 তলার। আপনি ভবনটা বানাইছেন কত? 20 তলা, 5 তলা এক্সট্রা, 12 হাত কাকুরের 13 হাত বেশি দেখেছি না, সেরকম 15 তলা অনুমোদিত বিল্ডিং এর 20 তলা হয়ে যাওয়া দেখলাম আমরা। এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ, নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের 4টা ফ্লোর পরে এটা কমায় 4টা করা হয়েছিল না, সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় দেখতে থেকে দেওয়া হয়েছে। মানে মাছের তেলে মাছ ভাজিছেন, পুরা বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমির খুরশি মাহমুদের পরিবার। বুঝিছাও মজার এই দারুণ চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন, কি ফাইন সিস্টেম কইরা। আচ্ছা, খালেদা জিয়া এতিমখানার টাকা সরান নাই, টাকা ব্যাংকে ছিল, কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই, তাই উনারা জেলে নিল হাসিনা। আপনার নামে কেন কোনো মামলা হইল না? আপনি তো বলেন আপনার মালিকানা নাই। মালিকানা ছিল তো ওই সময়, এক সময়, তাই না? ওই মালিকানার কি আপনি নিতে পারেন? আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন, করেন নাই? আপনি জানতেন না 15 তলার পারমিশন নিয়ে 20 তলা বানানো হয়েছে? হ্যাঁ, তাও তো শেয়ার কিনেছেন। আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা। এই সারিনাতেই তো আপনি আবার ফার্মের বাসায় দান দিক বোকা চাঁদাদের নিয়ে মিটিং করেন, কমিউনিস্টদের নিয়ে। ইনভেস্টমেন্ট সামিটের টাইমেও মিটিং করেছিলেন। আপনার কি প্রফেসর ইউনুসকে জবাব দিতে কথা বলা মানায়? আমি খুশি ভাই। হ্যাঁ, আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয়, বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয়, বড় লোক হয়, বড় লোক হয়, টেকায় খালি টেকা। আমি খুশি ভাই, এটা সমস্যা কি? সমস্যা হচ্ছে টেকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে, তার মাথার তো খালি টেকা আর ধান্দা করবি। রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স, তাই না? ওই রিসোর্সের মালিকানা নেওয়াটাই কি রাজনীতি? আপনি তো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গার্মেন্টস শ্রমিক, বাস শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না। দলমূর্খ সদাদের পাবেন, আইসা গালাগালি করবে। শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে, আর মূর্খ সদাদের আইসা আমার মালওয়ান করবে, গালি দিবে। সব আর কাই করা আছে। ইলেকশনের আগে গালির কোলাস করে কোন নেতার সাথে ওই মূর্খ সদা ছবি তুলিছে, সেগুলো দিয়ে এপিসোড বানাবনি, মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি, ফ্রি ক্যাম্পেইন করে দিব। আমি কিছু ভাই, আমি তো আমার শেষ হয়নি কথা, এটা কেস স্টাডি লিখেছি আপনার সারিনা কেলেঙ্কারি দিয়া। এই কিচ্ছা একাডেমিয়াতে ঢুকে দিব, খালি আওয়াজ দিচ্ছি না, আমার কথাবার্তা হয়ে গেছে গলে ফাইনাল। কেস স্টাডির নাম দিচ্ছি কি জানেন? দ্য হোটেল সারিনা কন্ট্রোভার্সি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ। এটা মেলা জায়গায় পড়ানো হবি, এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি, ম্যানেজমেন্টে পড়ানো হবি, পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবি, কোনটি না কতগুলো জায়গায়। আর দিন সাথে যাবি ফাইনাল করার জন্য, আপনি দিক্কত হয়ে যাবেন। কইছিলাম না আমাকে লেড়ো না, কাকে লেড়তে কাকে লেড়ে ফেলেছেন। এবার মির্জা আব্বাস ভাই, মির্জা আব্বাসে ভাবিছিলাম কিছু কমু না, এরে ওরে দিয়া মেসেজ পাঠায়, আমি যেন আর কিছু না কই, আমি যেন তারা না ধরি। আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয়, কয় নাকি সোজা হয়ে যাবো। শুনেন, আপনার ফেসবুক চালান নাকি? চালান, জবাব দেন না কেন? জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা কথা রাখে, জবাব দিয়ে দিয়ে এগুলো সোজা হয়ে যাবে। মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, আকথা বলবেন, কুকথা বলবেন, একটা মানসিক চরিত্র হরণ করবেন, এগুলো কি ভাই? আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা দেশে আসেন, আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করবো না, আপনারা আসেন না। দেশে আসেন, দেশে আসেন, এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না? আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন, আমরা তো বানাবেন না। দেশে আমারে ডাকেন কেন? উনারে ডাকেন। কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি, আবার কি কইছে? আমি কখনো কই নাই। এই 2 দিনে কথা ঘুরে ফেলছে। কে সোজা হয়ে যায় দেখি চাও কে সোজা হয়। হ্যাঁ, দেশে দাগ ইচ্ছে ভাবিচ্ছে দেশে গেলে দাবরানি দিবি, আমার দাবরানি কেমনে দিবি জানেন? এই যে দলের নেতা স্কুল শিক্ষকের কলজা টেনে ছিঁড়ে ফেলাতে চায়, দেখি চাও। চলো তোমার খারাপ খুব আমাদের একবারে নিশ্চিন্ন করে দিব। তোমার কথা বলো তুমি, তোমার নামে আমি মামলা দেবো। আমি থানা দেয়া, আমি ওখানে ইজাহার লিখবো, লিখি ওকে অ্যারেস্ট করে দিয়ে তারপরে আমি আসবো। কুড়িগ্রামে কি কয়, ক্ষমতা না আসতে আসতেই এই শুরু করেছেন। ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে। আপনাদের তো উন্নতি হইতেছে না, ক্রমাগত অবনতি হইতেছে। দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করবো। দেশের মানুষকে তো আর অরক্ষিত রাখা যায় না। মির্জা আব্বাস ভাই, আমি সোজাই আছি, কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দেবো, একেবারে হুতায় দেবো, উঠবার পারবেন না এই বুড়া বয়সে। আপনি কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো। মিশা কথা আমি কইছি, কোন কথাটা মিশা কইছি কইবেন? কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন, কার সাথে যুদ্ধ করেছেন? আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন। দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই, শেরের উপরে শোয়াশের আছে। শোনেন মির্জা আব্বাস ভাই, মানুষের 3টা জিনিস ডরায়, এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন। জানের ভয়, সম্মান হারানোর ভয়, আর সম্পদ হারানোর ভয়। আমার জানের ভয় নাই, সম্মান হারানোর ভয় না, আমার সম্মানই নাই। আপনি কি নিবেন? আর সম্পদ এটা এই যে এটা কেড়ে নিতে পারবে না কেউ। আপনার লেসপেন্সারদের পিছিয়ে লেগে দিতে পারেন, ভালো শিখতে পারবেন না। বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না, সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই না। এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক্লান্টশালায় পরিণত হয়েছে, যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে। এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে, আবার জনগণের শাসনের বুলি আড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয়।
আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায়, কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট। রাজনীতি আজ জনগণের না, নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি। আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জ্বলে ওঠে তার বয়ানি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে। যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই, তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায়। কেন? হ্যাঁ, কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে। আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক। অথচ প্রশ্ন করার সময় এখনই। জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন? একবার বলেন একবার দিচ্ছেন জবাব, জনগণের সামনে দাঁড়ায় জিন্দেগিতে দেন নাই, জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনূসের কাছে। বাহ, মজারই মজা। আপনি যদি বলেন দুর্নীতি হবে না, আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন? দেশের মানুষ সব বুঝে, বোকা না। এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না। তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায়ায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র, একটা দুর্নীতির ইতিহাস। এখন সময় আসছে গলা ছেড়ে বলার, এই দেশ কারো বাপের না, পারিবারিক ব্যবসা না। এই দেশের জমি, গ্যাস, শিক্ষা, ভোট সবই জনগণের সম্পদ। আর এই সম্পদের হিসাব চাই, জবাব চাই, বাম ডান না, ন্যায় অন্যায়ের মাপকাঠিতে। কারণ আজ আপনারা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন, নির্বাচনের কথা বলতেছেন, আপনার বগলে পুরানা লুটের খতিয়ান। এই বাংলাদেশকে আমরা বদলাবো, বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো, আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো। এই দেশ আপনাদের মতো নেতাদের না, এই দেশ প্রত্যেক জনতার, প্রত্যেক নাগরিকের। এই দেশের মালিক আমরাই আমজনতা। আমরা প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।